আমি দেবাংশু স্যার বলছি। আজ গণিতের উৎসবে সকলকে স্বাগত। এসো আনন্দে অঙ্ক কষি, অঙ্ক বুঝি, অঙ্ক দেখি, ডুবে যাই পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি আর কাটাকুটির জগতে। ভয় নেই, আমি তো আছি। আমার প্রিয় ছাত্ররা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমার মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর পুরো সবকটা সিলেবাসের যে ভিডিওগুলো আছে সেগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো। আমি তোমাদের জন্য নতুন করে নবম শ্রেণীর সব আবার ভিডিওগুলো আনা শুরু করলাম। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে নবম শ্রেণীর যেসব পাঠ্য বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমি আবার ভিডিও বানানো শুরু করলাম। আশা করি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে এবং তোমাদের মনে যা যা প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলোর আশা করি তার উত্তর দিতে পারবে আমার ভিডিওগুলো। আর যদি কোনো রকম প্রশ্ন এখানে আসে, তোমাদের মনে আসে বা কোনো অঙ্ক আটকে যায়, তার জন্য তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9432325459 রইল। তোমরা সেই নাম্বারে তোমাদের প্রশ্নগুলো জানাবে, আমি তো যথাসময়ে তার উত্তর তোমাদের দিয়ে দেব। আর আমার এই ভিডিওগুলো দেখার পর আশা করি তোমাদের খুব একটা বেশি প্রশ্ন থাকবে না। যে কোনো প্রশ্ন আমাকে হোয়াটসঅ্যাপ করার আগে তুমি এই ভিডিওটা আবার একবার দেখে নেবে যে ভিডিওতে তার উত্তর আছে কি না। আশা করি সব ধরনের প্রশ্নের উত্তর এখানে তোমরা পেয়ে যাবে। এক এক করে আমি সবকটা অধ্যায়, নবম শ্রেণীর অন্তর্গত সবকটা অধ্যায়ের ভিডিও তৈরি করে তোমাদের জন্য ছাড়বো। তাতে যদি তোমাদের খুব উপকার হয়, সামান্য উপকার হয়, কিছুটাও যদি উপকার হয়, তাহলে বুঝবো যে আমার এই উদ্যোগ সফল। তাহলে আর কথা বাড়াবো না, চলো আমরা নবম শ্রেণীর প্রথম অধ্যায় আজকে শুরু করতে চলেছি। প্রথম অধ্যায় আছে বাস্তব সংখ্যা। একদম বাস্তব সংখ্যার শুরুতেই আমরা দেখে নেব বাস্তব সংখ্যার স্ট্রাকচারটা কীরকম, কি বাস্তব সংখ্যা কি জিনিস, কিভাবে বাস্তব সংখ্যাটা আস্তে আস্তে গড়ে উঠল। প্রথমে আমরা সেটা দেখে নিই। ছাত্ররা সবাই ভালো আছো তো? আমি তোমাদের দেবাংশু স্যার বলছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রিয়েল নাম্বার সিস্টেম বা নবম শ্রেণীর বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা। দেখো, তোমরা ছোটোবেলা থেকে যবে গুনতে শিখেছো তবে থেকে এই সংখ্যাগুলোর সঙ্গে পরিচিত হয়েছো। প্রথম 1, 2, 3, 4, 5 এইসব সংখ্যাগুলো। এই সংখ্যাগুলো আমরা স্বাভাবিকভাবে গুনতে শিখি, তাই এদের সবাইকে যদি আমরা একটা দলবদ্ধ করে ফেলি তাহলে সেই দলটাকে বলে স্বাভাবিক সংখ্যার সেট। তোমরা জানো এই সেট বা দলটাকে আমরা বড় হাতের এন দিয়ে চিহ্নিত করি। তাহলে এন মানে সেট অফ ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যা। এরপর সভ্যতা যত এগিয়েছে ধীরে 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 একদিন মানুষ শূন্য আবিষ্কার করেছে। যেই শূন্য আবিষ্কার করলো দলটা অনেক বড় হয়ে গেল। তাহলে এই দলটাকে আমরা নাম দিলাম ডব্লু বা সেট অফ হোল নাম্বারস। তাহলে ডব্লু দিয়ে কি রিপ্রেজেন্ট করা হয়? সেট অফ হোল নাম্বারস বা অখণ্ড সংখ্যার সেট। সময়ের সাথে সাথে মানুষ একদিন -1, -2, -3, -4 এরকম অনেক সংখ্যা আবিষ্কার করলো। অর্থাৎ আমাদের সংখ্যা ক্রমশ বাড়তে লাগলো, ফলে আমাদের সংসারটা অনেক বড় হয়ে গেল। এটাকে আমরা একটা নাম দিলাম জেড বা পূর্ণ সংখ্যার সেট। তাহলে জেড দিয়ে আমরা কি বোঝাই? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। এই পূর্ণ সংখ্যা দু রকম, কিছু হচ্ছে ধনাত্মক, কিছু হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর শূন্য হচ্ছে একটা পূর্ণ সংখ্যা যা ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়। মনে রাখবে, শূন্যের কোনো চিহ্ন নেই। এইভাবে বিজ্ঞান চর্চা, জ্ঞানের চর্চা যত এগোতে লাগলো, একসময় আমরা এই সংখ্যাগুলো ছাড়িয়েও আরও কিছু নতুন সংখ্যা আবিষ্কার করে ফেললাম। কীরকম সংখ্যা? 23.5, -6.3, 4 পূর্ণ 8-এর 11। এই সংখ্যাগুলো কিন্তু আগের দলে ছিল না, ফলে দেখা গেল আমাদের সংখ্যা অনেক বেড়ে গেল। এই সংখ্যাগুলো হলো মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যাগুলো যখন আমরা একটা দল বেঁধে ফেললাম এবং তার নাম দিলাম আমরা কিউ। তাহলে কিউ বলতে কি বোঝায়? সেট অফ রেশনাল নাম্বারস বা মূলদ সংখ্যার সেট। এই ছবিটা যদি ভালো করে লক্ষ্য করো, দেখবে ডব্লিউর মধ্যে এন বৃত্তটা রয়ে গেছে। তার মানে কি? সব ন্যাচারাল নাম্বার হোল নাম্বার বা সব স্বাভাবিক সংখ্যাই হচ্ছে অখণ্ড সংখ্যা।
কিন্তু সব অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়, কারণ জিরো দেখো এনের বাইরে আছে। আবার যদি একটু ভালো করে দেখো জেডের মধ্যে ডব্লিউটা ঢুকে আছে, অর্থাৎ সব অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা, কিন্তু সব পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা নয়, কারণ ডব্লিউর বাইরে -1 -2 -3 রয়েছে। আবার এই কিউ আয়তক্ষেত্রটা যদি লক্ষ্য করো তাহলে দেখবে তার মধ্যে জেড ঢুকে আছে, অর্থাৎ সব পূর্ণ সংখ্যাই কিন্তু এক এক বিশেষ ধরনের মূলদ সংখ্যা, কিন্তু সব মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়, কারণ জেডের বাইরে দেখো -6.2 4 পূর্ণ 8 11 এরা রয়ে গেছে। তাহলে এই ছবিটা থেকে আমরা বুঝতে পারছি এনের মধ্যে যারা আছে মানে সব স্বাভাবিক সংখ্যা, সব অখণ্ড সংখ্যা, সব পূর্ণ সংখ্যা আসলে মূলদ সংখ্যা। এটা দেখলে খুব সুন্দর করে বোঝা যায়, তাই না? আরও যত বিজ্ঞান চর্চা এগোতে থাকলো, জ্ঞান বিজ্ঞানের চর্চা এগোতে লাগলো, আমরা কিছু নতুন ধরনের সংখ্যার সঙ্গে পেলাম √2, 2 + √3। তারপরে এই সংখ্যাটা দেখো 2.10, 1 দুটো জিরো, 1-এর পরে 3টে জিরো, আবার 4টে জিরো, জিরোর সঙ্গে বেড়ে যাচ্ছে, অর্থাৎ এটা নন রেকারিং, নন টার্মিনেটিং। তারপর পাই ই, এই পাই আর ই এর সঙ্গে তোমাদের পরে পরিচয় হবে। এই যে নতুন সংখ্যাগুলো আমরা পেলাম, এই সংখ্যাগুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যায় না। তাহলে এদেরকে কী লেখা যায়? এদের নাম দেওয়া হলো অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। তাই এদের একটা দল করা হলো, আর দলটার নাম দেওয়া হলো আই। আই মানে সেটা ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যার দল। এই ছবিটার দিকে খুব ভালো করে তাকালে একটা জিনিস লক্ষ্য করো যে এই যে দুটো আয়তক্ষেত্র এরা কিন্তু একজন আরেকজনের গায়ে গায়ে লেগে আছে, কিন্তু এমন কোনো অংশ নেই যেটা দুজনের মধ্যে আছে। এটা কি বোঝায়? এটা বোঝায় যে এমন কোনো সংখ্যা নেই যেটা মূলদ এবং অমূলদ দুটোই হবে, অর্থাৎ এই দুটো দলের এমন কোনো সাধারণ পদ নেই। ছবিটা লক্ষ্য করলে দেখো 3 এনে আছে, ডব্লিউতে আছে, জেডে আছে, কিউতেও আছে, কিন্তু তুমি এরকম একটা সংখ্যা পাবে না যেটা কিউ আর আই দুটোতেই আছে। এই ধরনের দলকে আমরা বলি ডিসজয়েন্ট দল বা বিচ্ছিন্ন দল। এই মূলদ আর অমূলদ এই দুই ধরনের সংখ্যা সব মিলিয়ে আমরা যদি একটা দল তৈরি করি, সেই দলটাই হচ্ছে বাস্তব সংখ্যার দল, যার নাম হচ্ছে আর। তার মানে বুঝতে পারছো যে আরের আসলে দুটো ভাগ, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে আই, মূলদ আর অমূলদ। মূলদের মধ্যে কিন্তু আবার অনেকগুলো দল আছে যারা সবাই মূলদ, কিন্তু মূলদের মধ্যে ঢুকে বসে আছে। এই হলো বাস্তব সংখ্যার মূল স্ট্রাকচার বা গঠনটা। মূলদ সংখ্যার ধর্ম সম্বন্ধে তোমরা এর আগের ক্লাসগুলোতে 8-এ 7-এ অনেক কিছুই পড়েছ। নবম শ্রেণীতে আমরা মূলত মূলদ সংখ্যার সংখ্যা রেখায় স্থাপন দেখব, যার কিছুটা আমরা ক্লাস 8-এও দেখেছিলাম। এছাড়া আমরা এখানে শিখব দুটো প্রদত্ত সংখ্যার মাঝখানে কিছু সংখ্যক মূলদ বা অমূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। চলো তাহলে নেক্সট লেসনে আমরা এগোই। তাহলে আগের অংশটাতে তোমরা দেখে বুঝলে যে বাস্তব সংখ্যা আসলে দু ধরনের সংখ্যা নিয়ে তৈরি, এক হচ্ছে মূলদ আর দুই হচ্ছে অমূলদ। এবার আমরা এই মূলদ আর অমূলদগুলো একটু আলাদা আলাদা করে দেখে নিই, এদের কীরকম ধর্ম, এরা কি কি করে, এদের নিয়ে কী ধরনের প্রশ্ন আসতে পারে, সেগুলো আমরা একবার আলোচনা করে নিই। আগে এদের ধর্মটা দেখে নিই, তারপর আমরা পরবর্তী অংশ দেখব। যদিও এটা তোমরা ক্লাস 6 থেকে পড়েছ, তবুও মূলদ সংখ্যাটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। মূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে p/q আকারে লেখা যায়, যেখানে pq পূর্ণ সংখ্যা এবং q ≠ 0। আমি এখানে কতগুলো উদাহরণ দিলাম, এগুলো তোমরা নিচু ক্লাসে পড়েছো, অনেকবার দেখেছো, জানো। এখানে খেয়াল করে দেখো এই যে সংখ্যাগুলো লিখেছি তার মধ্যে এই কটা সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে কি সব পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা? উত্তর হচ্ছে হ্যাঁ। যেমন ধরো 7টাকে আমরা এভাবে লিখতে পারি 21/3, তাহলে কি মূলদ সংখ্যায় লেখা যাচ্ছে? তাহলে মূলদ সংখ্যা, এই কারণে সব পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। আবার এই দশমিক ভগ্নাংশটাকে দেখো, এটা তো আর p/q আকারে নেই, কিন্তু দেখো এটাকে আমরা লিখতে পারি দশমিক তুলে এইভাবে, অর্থাৎ দেখো এটা মূলদ সংখ্যার আকার p/q আকারে এসে গেল। সেই জন্য এই দশমিক সংখ্যাটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। আবার এই দুটো দেখো, এরা হচ্ছে আবৃত দশমিক। এদেরকে কিভাবে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করতে হয় তা তো তোমরা নিচু ক্লাসে শিখেছো, মনে না থাকলে আর একবার ঝালিয়ে নেবে।
তাও আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন 17.124, 124-এর মাথায় পৌনঃপুনিক, সেটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখেছো, দুটো মূলদ সংখ্যা পেলাম। তার মানে ভেবো না যে সব দশমিক সংখ্যাই মূলদ সংখ্যা, এটা আবার ভেবে বসো না। এই দেখো, আমি তোমাদের একটা দশমিক সংখ্যা দেখাচ্ছি। এইটা দেখো, এটাকে দেখে কিন্তু আবৃত বলে মনে হতেই পারে, কিন্তু এটা আবৃত নয়। কারণ খেয়াল করে দেখো, আবৃতর নিয়মটা এখানে মানা হচ্ছে না। এখানে দেখো প্রতিবার একটা করে শূন্য বেড়ে যাচ্ছে। এই ধরনের সংখ্যাকে কিন্তু তুমি মূলদ সংখ্যার আকারে লিখতে পারবে না, এদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। এবার এই দুটো সংখ্যার দিকে একটু তাকাও, 8/18 এবং 12/27। এই দুটোকেই দেখো কাটাকুটি করলে 4/9 পাওয়া যাচ্ছে। এই ধরনের সংখ্যাকে কি বলে? সমতুল্য মূলদ সংখ্যা। কোনো মূলদ সংখ্যার লব এবং হরের গসাগু যখন এক হয়, অর্থাৎ পরস্পর মৌলিক হয়, তখন তাকে মূলদ সংখ্যার সরলতম আকার বলে। অর্থাৎ দেখো, এই দুটো সমতুল্য মূলদ সংখ্যার সরলতম আকারগুলো সমান। তাহলে সমতুল্য মূলদ সংখ্যা কাকে বলবো? যে দুটো মূলদ সংখ্যার সরলতম আকার একই, তাদেরকে আমরা সমতুল্য মূলদ সংখ্যা বলি। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, একটা সংখ্যা যদি দেওয়া থাকে, আমরা তার সমতুল্য মূলদ সংখ্যা কি করে নির্ণয় করব? প্রশ্নটা শুনতে যতই কঠিন হোক না কেন, সমাধানটা কিন্তু খুবই সোজা। কি করতে হবে? যে ভগ্নাংশটা পাবে তার লব এবং হরকে একই পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তবে সেই পূর্ণ সংখ্যাটা হতে হবে হয় 1-এর থেকে বড়, নাহলে -1-এর থেকে ছোট। করলেই তুমি দেখবে এর সমতুল্য পূর্ণ সংখ্যা পেয়ে যাবে। এই যেমন মনে করো, আমি একটা ভগ্নাংশ নিলাম 5/3। এর সমতুল্য 4টি মূলদ সংখ্যা বের করার জন্য আমি কি করব? একবার লব এবং হরকে 2 দিয়ে, আরেকবার 3 দিয়ে, আরেকবার 4 দিয়ে, একবার 6 দিয়ে আমি গুণ করব। গুণ করে কি পেলাম দেখো, এই প্রথমটায় দেখো আমি 2/2 দিয়ে গুণ করছি। আমি লবকে 2, হরকে 2 করে পেলাম 10/6। 3/3 গুণ করে পেলাম 15/9। লব আর হরকে 4 দিয়ে গুণ করে পেলাম 20/12, এবং 6 দিয়ে গুণ করে পেলাম 30/18। তার মানে এই 5/3-এর সমতুল্য 4টে মূলদ সংখ্যা আমরা পেয়ে গেলাম। তারা কি কি? 10/6, 15/9, 20/12 এবং 30/18। তাহলে দেখো, 1-এর থেকে বড় বা -1-এর থেকে ছোট যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলেই আমরা সমতুল্য পাই। তাহলে এখন সমতুল্য মূলদ সংখ্যা কতগুলো পেতে পারি? উত্তর হচ্ছে অসংখ্য। এবার আমি তোমাদের জন্য একটা সংখ্যা নিয়ে এসেছি। সংখ্যাটা দেখো তো, এরকম সংখ্যা তোমরা আগে দেখেছো। এদেরকে বলা হয় জটিল ভগ্নাংশ, যার লব এবং হর দু জায়গাতেই ভগ্নাংশ রয়েছে। এটা কি মূলদ? স্বাভাবিকভাবে দেখলে মনে হচ্ছে লব এবং হরে কোনো পূর্ণ সংখ্যা নেই, তাই এটা মূলদ না। কিন্তু দেখো, এটাকে মূলদ সংখ্যার আকারে কিন্তু প্রকাশ করা যায়। আর মূলদ সংখ্যার সংজ্ঞায় যেহেতু বলা আছে যাদেরকে প্রকাশ করা যায়, অর্থাৎ যারা প্রকাশিত আছে নয়, যাদেরকে প্রকাশ করা সম্ভব, তারা সবাই মূলদ, তাই এটাও মূলদ। এতক্ষণ যা শিখলে তার উপর তোমাদের একটা প্রশ্ন করি। আচ্ছা বলো তো, দুটো মূলদ সংখ্যার মাঝে কটা মূলদ সংখ্যা থাকে? নিশ্চয়ই ভাবছো এটা খুব সহজ উত্তর, অসংখ্য, তাই না? না, কিন্তু এটা ঠিক হলো না। এটা একটি বুদ্ধির প্রশ্ন কিন্তু। কেন বলো তো? কারণ এখানে খেয়াল করো, এখানে মূলদ সংখ্যা দুটি সমান না অসমান কিছু বলা নেই। তাই এটাই হচ্ছে ফাঁদ, আর এই ফাঁদেই তুমি পড়েছো। কারণ দুটো মূলদ সংখ্যা যদি সমান হয়ে যায়, তাহলে তাদের মাঝখানে কোনো সংখ্যা পাওয়া যায় না। তাহলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে, সংখ্যা দুটি সমান হলে তাদের মধ্যে আর কোনো সংখ্যা পাওয়া যাবে না, কিন্তু অসমান হলে অসংখ্য পাওয়া যাবে। এবার আমি তোমাদের দুটো যদি মূলদ সংখ্যা দেওয়া থাকে, তার মাঝখানে মূলদ সংখ্যা বের করার একটা খুব সহজ পদ্ধতি শেখাচ্ছি। তার জন্য আমি তোমাদের একটা নিয়ম শেখাচ্ছি। এই নিয়মটা তোমরা মনে রাখবে। মনে করো দুটো মূলদ সংখ্যা তোমাকে দিয়েছে, একটা a/b, একটা c/d, যেখানে a/bটা c/d এর থেকে ছোট। ছোট থেকে বড় সাজানো তোমরা ছোটোবেলায় শিখেছো। এই যদি হয়, তাহলে দেখো a/b <c/d হলে a/b লব দুটোর যোগফল বাই হর দুটোর যোগফল c/d। তা দুটো লব দেখে দেখে যোগ করতে পারবে না, দুটো হর দেখে দেখে যোগ করতে পারবে না? এর থেকে সোজা অঙ্ক হয় নাকি? চলো
এই সূত্রটা প্রয়োগ করে আমরা একটা অঙ্ক করে দেখি। আমি এখানে দুটো সংখ্যা নিলাম, একটা 3/4 আর একটা 5/6। এদের মধ্যে কে ছোট বড় তোমরা আগে বের করতে শিখেছো, বের করে নেবে। এবার আমি এই সংখ্যা দুটোর ওপর ওই সূত্রটা প্রয়োগ করছি। দেখো কি বলো, 3/4 লেস দেন 3 যোগ 5/4 যোগ 6, লব লব যোগ হলো, হর হর যোগ হলো, লেস দেন 5/6। তাহলে আমরা কি পেলাম, 3/4 এবং 5/6 মাঝখানে একটা মূলদ সংখ্যা পেয়ে গেলাম, যেটা হচ্ছে 8/10। এবার এই একই পদ্ধতিটা আমরা কি করব, 3/4 এবং 8/10 মধ্যে আমি প্রয়োগ করছি। করে আমি কি পাচ্ছি দেখো, 3/4 লেস দেন 11/14 লেস দেন 8/10। একই রকমভাবে আমি 8/10 এবং 5/6 মধ্যে এটা প্রয়োগ করে আর একটা পেলাম, 8/10 লেস দেন 13/16 লেস দেন 5/6। তাহলে যে 1 2 3 তিনটে সম্পর্ক পেলাম, সেটা থেকে দেখো আমরা কি পাচ্ছি, 3/4 লেস দেন 11/14 লেস দেন 8/10 লেস দেন ... তার মানে আমরা আলটিমেটলি কি পেলাম, খুব সহজেই এই দুটো সংখ্যার মাঝখানে 3খানা সংখ্যা পেয়ে গেলাম। এই প্রয়োগ করতে এই জিনিসটা আমরা যদি বারবার প্রয়োগ করি আমরা এরকম অনেক পাই। তোমাদের আরেকটা উদাহরণ দেখাচ্ছি। দেখো, ধর আমি দুটো সংখ্যা নিলাম, 3/8 আর 7/9। প্রথমবার প্রয়োগ করে আমি দেখো 10/9 17 পেলাম। এবার আমি এই প্রথম দ্বিতীয় এবং দ্বিতীয় তৃতীয়র মধ্যে এই দুটো আবার প্রয়োগ করব। প্রয়োগ করে আমরা দেখি কি পাই। দেখো আমরা আরও দুটো সংখ্যা পেলাম, যাদের হলুদ রঙে দুটো আছে। এবার আমার হাতে কটা সংখ্যা হলো, 5টা। এই সংখ্যাগুলোর মধ্যে আবার আমি ওই সূত্রটা প্রয়োগ করব। প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয়, তৃতীয় চতুর্থ এবং চতুর্থ পঞ্চম করে দেখো এই সবুজ রঙের আমি 4খানা সংখ্যা পেয়ে গেলাম। তাহলে দেখো কত অল্প সময়ে কত কম কষ্ট করে আমরা কিন্তু দেখতে দেখতে 7খানা সংখ্যা পেয়ে গেলাম। তোমাকে তো পরীক্ষায় বের করতে দেবে মাত্র 3টে কি 4টে। দেখো, যদিও আগে অনেকবার পড়েছো, তবু একবার মূলদ সংখ্যার ধর্মটা আরেকবার মনে করিয়ে দিই। আমরা মূলদ সংখ্যার ক্ষেত্রে জানি, মূলদ সংখ্যার যোগফল, দুটো মূলদ সংখ্যার বিয়োগফল, গুণফল সবসময় মূলদ হয়। কিন্তু ভাগফলটা মূলদ হওয়ার জন্য শর্ত হচ্ছে ভাজকটাকে অশূন্য হতে হবে, এটা মনে রাখবে। আর কেন, তোমরা তো জানো শূন্য দিয়ে ভাগ করা যায় না। আর এই বিষয়ে আমার সেই কবিতাটা তোমাদের মনেই আছে, হরে জিরো হরে জিরো 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 হরে হরে, এমন কোনো মন্ত্র নেই গ্রাম বাংলার ঘরে ঘরে, তবু যদি কবু দেখো হরে জিরো এসে পড়ে, হবে না বলে চিৎকার দাও জুড়ে। যেসব সংখ্যাকে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে। তাহলে অমূলদ সংখ্যাকে একটু উদাহরণ দেখে না যাক। এখানে খেয়াল করো, আমি কতগুলো নাম্বার দিয়েছি, √3, √2, 4 + 2 √5 এবং 5.101, দুটো 0, 1, তিনটে 0, 1, চারটে 0, 1 ... এভাবে জিরোর সংখ্যা বাড়তে থাকছে। এই ধরনের আরও কয়েকটা উদাহরণ দেখো। পরের উদাহরণটাতে আগেটা বললামই, একটা করে 0 বাড়ছে। পরের উদাহরণে দেখো একটা করে 1 বেড়ে যাচ্ছে, লাল 1গুলো গোনো। তারপরটা দেখো মাঝখানে একটা করে 1 আর 2 বেড়ে যাচ্ছে, 1 আর 2 একটা করে যোগ হয়ে যাচ্ছে। এই ধরনের সংখ্যাগুলোকে কখনোই মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যায় না, তাই এদেরকে আমরা অমূলদ সংখ্যা বলে থাকি। এবার দেখা যাক এখান থেকে কী ধরনের প্রশ্ন আসে। এখান থেকে এই 4টে ধরনের প্রশ্নই আসে। প্রমাণ করো √2, √6, √18, 4 + 2 √3 এরা অমূলদ। এবার আমরা এক এক করে এগুলোর সমাধান করব। এগুলোর সমাধান পদ্ধতিকে বলা হয় প্রুফ বাই মেথড অফ কন্ট্রাডিকশন, অর্থাৎ যেটা হবে না, যেটা হতে পারে না, সেটাই ঘটেছে বলে আমরা ধরে নেব। যেমন এখানে আমরা ধরে নিলাম যদি সম্ভব হয় মনে করি √2 মূলদ। আর আমরা জানি মূলদ সংখ্যার আকার হচ্ছে p/q, যেখানে pq হচ্ছে পরস্পর মৌলিক এবং q অশূন্য। মনে রাখবে মূলদ সংখ্যার সংজ্ঞায় কিন্তু পরস্পর মৌলিকটা নেই, এখানে আমরা পরস্পর মৌলিক নেব, কারণ আমরা জানি কোনো মূলদ সংখ্যা লব এবং হর যদি পরস্পর মৌলিক হয় তাকে মূলদ সংখ্যার সরলতম আকার বলা হয়। এবার কি করব, উভয় পক্ষকে বর্গ করে দিলাম। বর্গ করে দেওয়ার পর আমরা এর বজ্র গুণন করব। বজ্র গুণন করলে কি পাবো, p² = 2q²। p² = 2q²। এখানে বোঝা যাচ্ছে 2 হচ্ছে p² একটি উৎপাদক।
তার মানে পি স্কোয়ার 2 দ্বারা বিভাজ্য। এবং 2 যেহেতু মৌলিক সংখ্যা, যে কোনো সংখ্যার বর্গ যদি কোনো মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, সেই সংখ্যাটাকেও মৌলিক সংখ্যা দিয়ে বিভাজ্য হতে হবে। তার মানে পিকেও 2 দ্বারা বিভাজ্য হতেই হবে। আর 2 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যাকে আমরা কি আকারে লিখতে পারি? 2 ইন্টু কে, যেখানে কে একটা পূর্ণ সংখ্যা। লেখাটা খেয়াল রাখো, কে বিলংস টু জেড, এরমভাবে লিখতে হবে। বা তুমি লিখতে পারো কথাতেও, যেখানে কে একটি পূর্ণ সংখ্যা। এবার এই দুদিকটা যদি বর্গ করি আমি কি পাবো? পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4k স্কোয়ার ইজ ইকুয়াল টু 2q স্কোয়ার। কেন? কারণ পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2q স্কোয়ার ছিল। তাহলে এবার মাঝখান থেকে পি স্কোয়ারটাকে যদি বাদ দাও, তাহলে তুমি পাবে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2k স্কোয়ার। আবার পি স্কোয়ারের জায়গায় যে যুক্তি লাগিয়েছিলাম সেই যুক্তি যদি প্রয়োগ করি, তাহলে দেখা যাচ্ছে কিউও 2 দ্বারা বিভাজ্য। তার মানে পি এবং কিউ দুজনই 2 দ্বারা বিভাজ্য, তাহলে তারা পরস্পর মৌলিক হতে পারে না। কিন্তু আমরা কি বলেছি প্রথমেই? পি এবং কিউ পরস্পর মৌলিক। তার মানে এটা অসম্ভব, অর্থাৎ পি আর কিউ এর এরকম 2 উৎপাদক থাকতে পারে না। তাহলে এই যে একটা অসম্ভব ঘটনায় আমরা কেন উপনীত হলাম? কারণ আমরা একটা ভুল জিনিসকে সঠিক ধরে নিয়েছি। তাহলে আমরা যেটাকে সঠিক ধরেছিলাম সেটা ভুল, অর্থাৎ √2 অমূলদ। এবার আসা যাক আমাদের পরবর্তী সমস্যাটায়। পরবর্তী সমস্যা কি ছিল? √6। এই √6-এর প্রমাণটা √2 এর মতো, যদিও এখানে 6 মৌলিক নয়, কিন্তু 6 দুটো মৌলিক সংখ্যার গুণফল। আগের অঙ্ক যেরকম করেছিলাম 2, শুধু এখানে 2 এর বদলে 6 থাকছে। অর্থাৎ সেই একইভাবে পি বাই কিউ ধরে নেব, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 6q স্কোয়ার হবে। তার থেকে আমরা আসবো কিউ পি 6 দ্বারা বিভাজ্য, তার থেকে আসবে কিউ 6 দ্বারা বিভাজ্য, তার থেকে আসবে কি পি আর কিউ দুজনে 6 দ্বারা বিভাজ্য, যেটা হতে পারে না, কারণ পি কিউ পরস্পর মৌলিক। তার থেকে আমরা সিদ্ধান্তে আসবো √6 অমূলদ। এই হলো অঙ্কটা। এবার আসা যাক আমাদের পরের অঙ্কটা। পরের অঙ্কটা কী ছিল? √18। এখানে দেখো ওই যে 18, এটা কিন্তু আগের 2 আর 6 থেকে একটু তফাৎ। কেন? 18কে ভাঙলে আমরা পাই 9 গুণ 2, যেখানে 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। যেহেতু 18-র একটা পূর্ণবর্গ উৎপাদক আছে, সেহেতু আমরা বলতে পারি না কোনো একটা সংখ্যার বর্গ 18 দ্বারা বিভাজ্য মানে সেই সংখ্যাটা 18 দ্বারা বিভাজ্য হবে। তোমরা নিজেরা খুব সহজেই ভাবতে পারো। যেমন ধরো 6-এর বর্গ 36, 36 18 দ্বারা বিভাজ্য, কিন্তু 6 নিজে 18 দ্বারা বিভাজ্য নয়। সেই জন্য এর প্রমাণটা আমরা একটু অন্যভাবে করব। আমরা কী করবো? ওই যে 3-এর বর্গ ছিল, সেটা রুটের বাইরে 3 হয়ে বেরিয়ে আসবে, অর্থাৎ 18 √18 ইজ ইকুয়াল টু 3√2 করে নেব। এবার ঠিক আগের অঙ্কের মতনই আমরা √18কে মূলদ ধরে নেব। আমরা এখানে কী করছি? √18 ইজ ইকুয়াল টু পি ধরছি, যেখানে পি একটা মূলদ সংখ্যা। দেখো কীভাবে লিখেছি, পি বিলংস টু কিউ। তাহলে দেখা যাক আমরা কি পেলাম? 3√2 ইজ ইকুয়াল টু পি। তার মানে দুদিকটা 3 দিয়ে ভাগ করলে আমরা কি পেলাম? √2 ইজ ইকুয়াল টু পি বাই 3। খেয়াল করে দেখো, পি একটা মূলদ সংখ্যা, 3 একটা অশূন্য মূলদ সংখ্যা, তাহলে পি বাই 3 হচ্ছে একটা মূলদ সংখ্যা। সেই জন্য আমি লিখেছি পি বাই 3 বিলংস টু কিউ। এবার এখানে যদি দেখো কি পাচ্ছ, বাদিকে হচ্ছে √2 একটা অমূলদ, আর ডান দিকে হচ্ছে পি বাই 3 একটা মূলদ। তাই বাদিক অমূলদ, ডান দিক মূলদ, এটা কখনোই হতে পারে না, কারণ এমন কোনো সংখ্যা নেই যা একাধারে মূলদ এবং অমূলদ। তাহলে দেখো √18কে আমরা মূলদ ধরাতে আমরা একটা এরকম অসম্ভব জায়গায় এসে উপস্থিত হলাম। সেই জন্য আমরা বলতে পারি আমরা যেটা ধরেছিলাম সেটা ভুল ধরেছিলাম, অর্থাৎ √18 কখনোই মূলদ হতে পারে না। তাহলে মূলদ হতে পারে না মানে কি হলো? √18 অমূলদ হয়ে গেল। এবার আসি আমরা আমাদের 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটা কী ছিল? আমাকে দেখাতে হবে 4 + 2√3 অমূলদ। আমরা এখানে আবারও গায়ের জোর খাটাই, আমরা ধরে নিই 4 + 2√3 মূলদ। তাহলে মূলদ হলে এটাকে একটা মূলদ সংখ্যা পি হবে, যেখানে পি বিলংস টু কিউ। এবার 4টা বাদ ডান দিকে নিয়ে এলাম, তাহলে দেখো 2√3 ইজ ইকুয়াল টু পি - 4। এবার পি হচ্ছে মূলদ, 4 হচ্ছে মূলদ, দুটো মূলদ সংখ্যার বিয়োগফল সবসময় একটা মূলদ হয়, অর্থাৎ ডান দিকটা মূলদ। এবার খেয়াল করো আমার কি, তাহলে কি পেলাম? √3 ইজ ইকুয়াল টু পি - 4/2। এখানে দেখো পি - 4 একটা মূলদ, আর 2 হচ্ছে একটা অশূন্য মূলদ, তাহলে তাদের ভাগফলও মূলদ।
কিন্তু এই সম্পর্কটাও দেখো অসম্ভব। কেন অসম্ভব? এর বাদিকে আছে √3, যে একটা অমূলদ, আর ডান দিকে হচ্ছে মূলদ। আবারও সেই আগের মতো একই যুক্তি, মূলদ = অমূলদ হতে পারে না, তাহলে এটা অসম্ভব ঘটনা। সুতরাং 4 + 2√3 যেটা আমরা মূলদ ধরেছি, সেই ধরাটা বড্ড ভুল করে ফেলেছি। অর্থাৎ আমরা কি বলতে পারি যে 4 + 2√3 অমূলদ। হয়ে গেল প্রমাণ। আশা করি আগের ভিডিওগুলো দেখে তোমরা বাস্তব সংখ্যার যে দুটো মূল অংশ অর্থাৎ মূলদ আর অমূলদ, তাদের মধ্যে পার্থক্যগুলো বুঝতে পেরেছো, তাদের ধর্মগুলো বুঝতে পেরেছো। এখন দেখা যাক বাস্তব সংখ্যার মাঝখানে যে অনেক রকম সেট আছে, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা ইত্যাদি, এদের ধর্মগুলো কী কী। এদের কিছু ধর্ম নিয়ে আমি একটা আলোচনা করছি। ছাত্ররা, আমরা এর আগের সেশনে শিখেছি বিভিন্ন ধরনের সংখ্যার ডেফিনেশন, অর্থাৎ বাস্তব সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা কাকে বলে ইত্যাদি। এখন দেখে নেওয়া যাক এই সংখ্যাদের কিছু বিশেষ ধর্ম, যেগুলো দিয়ে আমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ভালো করে আলোচনা করি। চলো আমরা আজকের লেসন শুরু করি। দেখো, যবে থেকে তোমরা অঙ্ক করা শিখেছ তবে থেকেই তোমরা জানো দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল সবসময় একটা স্বাভাবিক সংখ্যা হয়। কিন্তু বিয়োগফল কি হয়? উত্তর হচ্ছে না। বিয়োগফল স্বাভাবিক সংখ্যা হতেও পারে, আবার নাও হতে পারে। যেমন 5 থেকে যদি তুমি 3 বাদ দাও তাহলে 2 হচ্ছে, যেটা স্বাভাবিক সংখ্যা। আবার যদি 5 থেকে 13 বাদ দাও, অর্থাৎ ছোটো থেকে বড় বাদ দাও, তাহলে নেগেটিভ সংখ্যা, যেটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। অর্থাৎ আমরা দেখছি যোগের সাপেক্ষে যে কোনো দুটো যদি যোগ করি তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা পাই, কিন্তু বিয়োগের ক্ষেত্রে যে কোনো দুটো বিয়োগ করলে কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা পাই না। এই যখন যে কোনো দুটোর ক্ষেত্রে ব্যাপারটা সত্য হবে তখন আমরা সেটাকে বলি ক্লোজড বা বদ্ধ। সেই জন্য আমরা যোগ প্রক্রিয়ার সাপেক্ষে স্বাভাবিক সংখ্যার সেটটাকে ক্লোজড বা বদ্ধ বলে থাকি। এখন আমরা একটা চার্ট মতো তৈরি করে আমরা দেখব কোন কোন সেট কোন কোন প্রক্রিয়ার সাপেক্ষে বদ্ধ আর কোন কোন সেট বদ্ধ নয়। আমরা বদ্ধ যদি হয় তাহলে সেখানে রাইট চিহ্ন দেব, আর যদি না হয় তাহলে সেখানে ভুল বা ক্রস চিহ্ন দেব। আমি এখানে মূলত 4টে প্রক্রিয়া যোগ, বিয়োগ, গুণ, ভাগ নিয়েছি, আর তার সঙ্গে একটা নতুন প্রক্রিয়া নিয়েছি, সেটা হচ্ছে a⁴b। দেখা যাক এই 4টে প্রক্রিয়ার সাপেক্ষে কোন সেট বদ্ধ আর কোন সেট বদ্ধ নয়, সেটা আমরা এখন চার্ট তৈরি করব। দেখো, আমি প্রথমে ওপরে সব অপারেশনগুলো লিখে দিচ্ছি, a + b, a গুণ b, a ভাগ b এবং a⁴b। এখানে a আর b দিয়ে কি বোঝায় প্রথমে সেটা আগে বুঝে নিই। এখানে বাদিকে যে সেটটা লেখা আছে, যেমন প্রথমটা ভাবো স্বাভাবিক সংখ্যা, তার মানে এখানে বোঝাবে a আর b যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা। তার তলায় যদি রাইট চিহ্ন পড়ে তার মানে বুঝতে হবে যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে ওই প্রক্রিয়াটা বদ্ধ, আর যদি ক্রস পড়ে তাহলে বুঝতে হবে সেই প্রক্রিয়াটা বদ্ধ নয়। আমরা প্রথমে দেখছি স্বাভাবিক সংখ্যা n। যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে দেখো যোগের তলায় রাইট চিহ্ন, বিয়োগ গুণের রাইট চিহ্ন, আর a⁴b এর রাইট চিহ্ন। অর্থাৎ যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে তাদের যোগফল, গুণফল এবং একটা স্বাভাবিক সংখ্যার ঘাতে যদি স্বাভাবিক সংখ্যা থাকে তাহলে সেটাও একটা স্বাভাবিক সংখ্যা হয়, কিন্তু বিয়োগফল আর ভাগফল হয় না। আচ্ছা, এই হয় না যখনই বলবে তখন একটা উদাহরণ মনে রাখবে। যেমন দেখো, আমি 5 - 7, ছোটো থেকে বড়, এরকম উদাহরণ নিজেরাও বানাতে পারবে। আবার দেখো, ভাগের ক্ষেত্রে এমন দুটো নিতে হবে যারা বিভাজ্য নয়। যেমন 5/7, তুমি 5/8 নিতে পারতে, কিন্তু 5/10ও নিতে পারতে, কিন্তু 5/1 হলে হবে না। এরকম উদাহরণ কিন্তু নিজেরাও বানাতে পারবে, খুব সহজ ব্যাপারটা। দেখো, এর পরে আমরা শিখেছিলাম w বা অখণ্ড সংখ্যা। এবার অখণ্ড সংখ্যাতে দেখি। অখণ্ড সংখ্যার ক্ষেত্রে দেখো একটা ক্রসের সংখ্যা বেড়ে গেল। কোনটা বেড়ে গেল? a⁴b-তে একটা ক্রস এসে গেল। কেন এসে গেল আমি নিচে উদাহরণটা দিয়েছি। এই একটাই 0⁴0, অর্থাৎ এখানে a আর b দুটোই যদি 0 নিই তাহলে 0⁴0 হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে অসংজ্ঞাত। ফলে সেটাকে ডব্লিউতেও নেই, কোথাওই নেই সেটা।
ফলে এই ক্রসটা কেন বেড়ে গেল বুঝতে পারলে। আর বাকিগুলো কেন ক্রস হয়েছে তার একটা উদাহরণ তোমরা সহজেই দিতে পারবে। তাও আমি বদ্ধ হবে না তার কয়েকটা উদাহরণ তোমাদের জন্য দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু অনুরূপ উদাহরণ নিজে থেকে বানানোর চেষ্টা করবে, না পারলে আমাকে বলবে। ডব্লিউ এর পরে আমরা শিখেছিলাম জেড বা পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের সেট। এবার দেখা যাক সেই সেটের ওপর কী কী ঘটনা ঘটে। আগেরগুলোর সঙ্গে যদি তুলনা করো এখানে দেখবে একটা রাইট বেড়ে গেল। কোনটা? বিয়োগফল। দুটো পূর্ণ সংখ্যার বিয়োগফল কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা হয়, হ্যাঁ, যেটা আগের দুটোর ক্ষেত্রে হচ্ছিল না, এটা খেয়াল রাখবে। আর বাকিগুলোতে একই রকমভাবে আছে। জেড বা পূর্ণ সংখ্যার পর আমরা শিখেছিলাম কি? মূলদ সংখ্যা। এবার দেখা যাক মূলদ সংখ্যার ক্ষেত্রে কি কি ঘটে। মূলদ সংখ্যার ক্ষেত্রে দেখো ওই জেডের মতনই রাইট আর গুণের চিহ্ন। তাহলে মূলদ সংখ্যার ক্ষেত্রে ভাগফল কেন হয় না? মূলদ সংখ্যার ক্ষেত্রে একটা জিনিস নজর রাখবে, যে কোনো দুটো অশূন্য মূলদ সংখ্যার ভাগফল কিন্তু মূলদ হয়, কিন্তু যদি শূন্য দিয়ে ভাগ করো তাহলে সেটা অসংজ্ঞাত। সেই শূন্যের জন্যই কিন্তু এটা হচ্ছে না, ক্রস হয়ে গেল ভাগের ক্ষেত্রে। আর এ টু দি পাওয়ার বি কেন হচ্ছে না? তার জন্য 0 টু দি পাওয়ার 0 তো আছেই। এছাড়া মনে রাখবে যে কোনো ঋণাত্মক সংখ্যার, আমি এখানে -2 নিয়েছি, যে কোনো ঋণাত্মক সংখ্যার যুগ্ম বর্গমূল, অর্থাৎ বর্গমূল বা চতুর্থ মূল বা ষষ্ঠ মূল, এরা কিন্তু কখনো বাস্তব সংখ্যাই হয় না। ফলে তারা কি করে আর মূলদ সংখ্যা হবে? মূলদ সংখ্যার পর আমরা আসছি অমূলদ সংখ্যা। এই রে, অমূলদ সংখ্যায় দেখো 4টে ক্রস আর একটা মাত্র রাইট। তাহলে এবার দেখা যাক এগুলো কেন হচ্ছে, যোগফল কেন হয় না। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, √2 আর -√2, দুটো অমূলদ সংখ্যা, এরা যোগ করলে কত পাচ্ছ? 0। 0 তো একটা মূলদ সংখ্যা। আবার বিয়োগের ক্ষেত্রে কি হয়েছে? দুটো সংখ্যা এ আর বি, আমি ধরে নিচ্ছি √2 আর √2। তুমি দুটোই √2 না ধরে একটা 3 + √2 লিখেছো তো খাতায়, 3 + √2, আর একটা নাও 5 + √2। এবার দুটো বিয়োগ করে দেখো, বিয়োগ হবে -2, যেটা মূলদ সংখ্যা। এই রকম উদাহরণ কিন্তু নিজে থেকে বানানোর চেষ্টা করতে হবে। গুণফলের ক্ষেত্রে কখনো হয় না। দেখো আমি একটা নিয়েছি √2 আর একটা সংখ্যা নিয়েছি বি, নিয়েছি √2, এই দুটো গুণ করলে কত হয়ে যাচ্ছে? 2। এছাড়া উদাহরণও তুমি নাও, খাতায় লিখে নাও, 2 + √2 আর 2 - √2। বুঝতেই পারছো এই দুটো যখন গুণ হবে a² - b² এর সূত্র হবে। করলে কত দাঁড়াবে? 2² - √2 এর স্কোয়ার। √2 এর স্কোয়ার কত? 2। তার মানে 2² মানে 4 - 2 2। দেখো মূলদ সংখ্যা হয়ে গেল। এই ধরনের উদাহরণ নিজেরা বানাতে পারবে তো? যেমন আর একটা উদাহরণ বলি, √2 + √3 আর √2 - √3, দুটো গুণ করে দেখো তো মূলদ হচ্ছে না অমূলদ হচ্ছে। এবার দেখি ভাগের ক্ষেত্রে। আমি একটা উদাহরণ নিচ্ছি, √2 ভাগ √2, কত হয়ে গেল? 1। 1 তো মূলদ সংখ্যা, অমূলদ না। এরকম উদাহরণ তুমি নিতে পারো, 3√2/4√2 ভাগ করো, কত পেলে? 3/4। এরকম সংখ্যা নিজেরা বানাতে পারবে না? খুব সহজ, কিন্তু একটু ভাবো। শুধু খেয়াল রাখবে এমন সংখ্যা বানাবে যাতে তার অমূলদ অংশটা কেটে যায় ওপর নিচে, তাহলেই হয়ে গেল। আর অমূলদ সংখ্যার পাহাড়ে অমূলদ সংখ্যা দিলে সেটা অমূলদ সংখ্যাই হয়, ফলে একটাই মাত্র রাইট এখানে। এবার আসা যাক বর্দার ব্যাপারে। বর্দা মানে কি? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার ক্ষেত্রে দেখো আমরা প্রথম 3টে পেয়েছি, যোগফল, বিয়োগফল আর গুণফল বাস্তব হয়, কিন্তু ভাগফল হয় না। কেন? ওই শূন্য দিয়ে ভাগ হয় না। আর এ টু দি পাওয়ার বি হয় না। কেন হয় না? 0 টু দি পাওয়ার 0 হয় না। আর যে কারণে মূলদ সংখ্যা হয় না, ওই যেমন ঋণাত্মক সংখ্যার ঘাতে যখন 1/2, 1/4 এরকম থাকে তখন হয় না। তাহলে এই 4টা ভালো করে বুঝেছো আশা করি। না বুঝলে এই ভিডিওটা বারবার দেখবে, এমনভাবে দেখবে যাতে এই 4টা তোমার মাথার মধ্যে ঢুকে যায়। আর তাহলেই কী হবে? দিমাগকে বাত্তি জ্বলে যাবে। তাহলে আজকের লেসন এই পর্যন্ত। আজ তোমরা যেটুকু দেখলে সেটা ভালো করে বই ঘেঁটে দেখো। বইয়ে যা যা সমস্যা আছে সেগুলো, এই ধরনের সমস্যাগুলো, প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো। না পারলে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে। আমরা বাকিটা দেখব পরবর্তী অংশে। আজকে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, তাই আমি এটাকে আর দীর্ঘায়িত করার চেষ্টা করছি না। সবাই ভালো থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।